প্রিয় দর্শক, আজকের ভিডিওতে দেখবেন পশ্চিমবঙ্গের সবচেয়ে বেহায়া ৫ জন তথাকথিত তারকা নেত্রীর তালিকা এবং তাদের সব কর্মকাণ্ড। বেহায়া বলতে বোঝানো হয়েছে যাদের আসলে কোনো লজ্জাশরম নেই। রাজনীতিতে প্রবেশ করেও রাজনীতির ভিতরে বাইরে তারা নানাভাবে সমালোচিত। তাদেরকে নিয়ে মানুষের এত মাথা ব্যথা থাকতো না যদি তারা জনগণের প্রতিনিধি হিসেবে আত্মপ্রকাশ না করত। শুরুতেই একটি অনুরোধ, ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। এতে পরবর্তীতে পছন্দের সকল ভিডিও সবার আগে আপনার কাছেই পৌঁছাবে। আসলে সর্বপ্রথমে একটি কথা না বললেই নয়, বাংলায় এখন সিনেমার আকাল। অভিনয় করে ইনকাম হয় না, তাই তথাকথিত এই তারকারা রাজনীতিতে প্রবেশ করে নিজেদের আখের গোছাতে। গ্ল্যামারকে কাজে লাগিয়ে হুট করে রাজনীতিতে প্রবেশ করে যদি কয়েকদিনেই অঢেল সম্পত্তির মালিক বনে যাওয়া যায়, তাহলে সিনেমায় অভিনয় করার দরকারটা কি? সিনেমার অভিনয়ের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বাস্তবে অভিনয় করে নিরীহ অসহায় মানুষের সমর্থন নিয়ে দুদিনেই যদি বড় নেত্রী হয়ে যাওয়া যায়, তাহলে বাংলার সিনেমা নয়, বাংলার রাজনীতি ভালো। তো চলুন আর বেশি কথা না বলে বাংলার সবচেয়ে বেহায়া ৫ জন নারী নেত্রীর পরিচয় এবং কর্মকাণ্ড তুলে ধরি। বাংলার বিখ্যাত ৫ জন বেহায়া নেত্রীর মধ্যে অন্যতম একজন হলেন সায়ন্তিকা ব্যানার্জি। এই সায়ন্তিকা ব্যানার্জি দুদিন রাজনীতিতে এসেই যেভাবে রাজনৈতিক বক্তব্য দেওয়া শুরু করেছিল, তাতেই বোঝা গিয়েছিল ঘাপলা আছে। বক্তব্য দেওয়ার সময় ন্যূনতম সম্মানবোধও রাখে না। তিনি এক রাজনৈতিক সভায় সংবাদ সম্মেলন চলাকালীন বলেন, খেলা হবে। তখন এক দুষ্টু সাংবাদিক তাকে প্রশ্ন করেন, দিনে রাতে সবসময় কি খেলা হবে? তখন তিনিও বলেন, অবশ্যই দিনে রাতে সবসময় খেলা হবে। তখন পাশে বসা রিয়েল খেলোয়াড় কল্যাণ ব্যানার্জি একটু চনমনিয়ে উঠে হাসি দেন। এতে সাধারণ মানুষের বুঝতে বাকি থাকে না, মিটিং শেষেই ভয়ঙ্কর খেলা শুরু হচ্ছে। খেলা হবে না, জোরদার খেলা হবে। রাতে দিনে সব সময়, রাতে দিনে সব সময়। এই খেলাটা খেলতে আমাকে ফোরফ্রন্টে মমতা ব্যানার্জি পাঠিয়েছেন। খেলা হবে। আসলে এদের কাজই এটা, দুদিন খেলাধুলার রাজনীতি করে নিজের আখের গুছিয়ে আবার রাজনীতি ভালো লাগে না বলে আক্ষেপ করে রাজনীতির মাঠ ত্যাগ করে, আর মাঝখান থেকে কাঁচকলা খায় সাধারণ জনগণ। তো প্রিয় দর্শক, তথাকথিত এই বেহায়া তারকা নেত্রীর সম্পর্কে যদি আপনার কোনো মন্তব্য থাকে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার আপনারা স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন, তিনি হলেন বাংলার আরেক বেহায়া তারকা নেত্রী সায়নী ঘোষ। কন্ডম নেত্রী বললে হয়তো আরও ভালো চিনবেন, যার কথা বলতে গেলেও কয়েকবার ভাবতে হয়, কারণ নোংরা শব্দ ছাড়া তাকে পরিচয় করানো যায় না। একসময় তিনি বাম রাজনীতি পছন্দ করতেন, মমতা ব্যানার্জিকে তুলনা করতেন আর কি। সে যাই হোক, এখন তিনি মমতা ব্যানার্জির মহাসৈনিক এবং সেনাপতি অভিষেক ব্যানার্জির বড্ড পছন্দের নেত্রী। এই মুহূর্তে বাম রাজনীতির চেয়ে বাংলার সিনেমা বেশি লাভজনক, তাই নাস্তিকতার ওপর পর্দা টানিয়ে আস্তিক হওয়ার রাজনীতিতে তিনি বেশ পটু হয়ে উঠেছেন। তার হিন্দু ধর্ম বিদ্বেষ আর নতুন করে বলার কিছু নেই। তারপরও তিনি এমপি হয়ে গেছেন, কারণ বাঙালি সমগ্র হিন্দু সমাজ কখনো এটা নিয়ে সোচ্চার হবে না। বাঙালি হিন্দুরা ঘুমিয়ে আছেন, তাই আমিও হর্ন বাজাতে চাই না। বাংলায় অনেক তারকাই রাজনীতিতে এসেছেন, আসবেন, কিন্তু এর মতো বেহায়া আসবে কিনা জানি না। এরা এসে টিকিটও পায়, এমপিও হয়, কিন্তু বোকা জনতা বোকাই থেকে যায়। কখনোই মানুষের জন্য এরা রাজনীতি করতে আসে না। জনগণকে কাঁচকলা ধরিয়ে দামি ভ্যানিটি ফ্যাশনেবল সানগ্লাস পরে দিল্লিতে আয়েশি জীবন কাটানোই এদের কাজ। যাদবপুরের খেটে খাওয়া মানুষের কথা না বলে সংসদে প্রথম প্রশ্ন মেট্রো রেল নিয়ে করলেই হবে। যাদবপুরের গরিব দুঃখী মানুষের পেট ভরে যাবে, কারণ মেট্রো রেলে চড়বেন তো বিশিষ্ট মেম্বার অফ পার্লামেন্ট সায়নী ঘোষ। এবার দেখুন তার বক্তব্যগুলোর কমেন্ট বক্সগুলোতে সাধারণ মানুষের মতামত। সমীরণ নামে একজন লিখেছেন, নির্বাচনে জিতলে ফ্রিতে কন্ডম দেওয়া হবে যাদবপুরবাসীকে। আনন্দ বিশ্বাস লিখেছেন, তুমি কন্ডম বিলি করো, তাতে কাজে দেবে, তোমার ব্যবসাটা চলবে, তাহলে সোনাগাছিতে চলে যাও, লাইনে দাঁড়াও, অনেক পয়সা পাবে। মৃণালকান্তি বিশ্বাস অনেকবার সায়নী লাগাও লিখেছেন। মলয় মাইতি লিখেছেন, পাগল মহিলা। একজন লিখেছেন ওয়েস্ট বেঙ্গলের সানি লিওনি। আরেকজন লিখেছেন, সায়নী ঘোষ নিরোধের ব্যবসায়ী ও কারখানার মালিক। এরকম হাজার হাজার কমেন্টে ফুটে ওঠে এই বিশ্ববেহায়া নেত্রীর চরিত্র। এবার স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন, তিনি অনেক দামি নেত্রী শতাব্দী রায়।
তাকে দেখতে হলে টাকা দিয়ে টিকিট কাটতে হবে, নয়তো ফ্রিতে দেখার জন্য ভোট দিতে হবে। টাকা দিতে হয়। যখন আমি যাত্রা করতে আসি, ফাংশন করতে আসি, তখন টাকা দিয়ে টিকিট কাটতে হয়। আজকে বিনা পয়সা দেখছো, গত 5 বছর দেখছো বিনা পয়সা। আমি টাকা চাইনি, আমি বলিনি ঠিক আছে আমার দেখছো টাকা দাও, আমার সাথে কথা বলতে টাকা দাও বলিনি তো। কি চাইছি? ভোট চাইছি। হ্যাঁ, এটাই তার কথা। ভাবা যায় ইনি আবার মানুষের প্রতিনিধি হয় লোকসভায় যান। উনি অত বড় দামি ব্যক্তি, বিশ্বসুন্দরী, ওনাকে রাজনীতিতে কেন আসতে হবে? গরিব অসহায় মানুষের প্রতিনিধি হবার কি দরকার? ওনাকে না হয় মানুষ টিকিট কেটেই দেখত। একটিবার ভাবুন কী ধরনের চিন্তাভাবনা নিয়ে এরা রাজনীতিতে আসে, যেখানে গরিব দুঃখী মানুষের কথা তুলে ধরবেন, তাদের প্রয়োজনীয় সমস্যাগুলো দেখভাল করবেন, সকল শ্রেণীর মানুষের প্রতিনিধি হবেন। কিন্তু তিনি এসেছেন রানী হতে এবং জনগণের টাকা মেরে দুর্নীতি করে অঢেল সম্পত্তির মালিক হতে। কারণ ওনাকে মানুষ টিকিট কেটে দেখতে যাবেন কোন দুঃখে? এই বেহায়া নারীর চিন্তাভাবনা এতটাই নীচ যে তিনি তার একটি জনসভায় বলেন তাকে ভোট না দেওয়া হলে তিনি তাদের সমস্যাগুলো দেখবেন না। জনগণের ট্যাক্সের টাকাকে উনি ওনার পৈতৃক সম্পত্তি মনে করেন। কি ধরনের চিন্তাভাবনা পোষণ করে এরা রাজনীতিতে আসে এবং শপথও গ্রহণ করে? তার কাছে তার দলের কর্মী সমস্যার কথা তুলে ধরলে স্টুপিড বলে গালিগালাজ করেন। এই হলো বিশিষ্ট বেহায়া তারকা নেত্রী শতাব্দী রায়ের আমলনামা। এবার স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন তিনি কোনো সিনেমায় অভিনয় করেননি, তবে বাস্তবে তারকা অভিনেত্রী। নামটি তার মহুয়া মৈত্র। বিশ্ববেহায়া এই নেত্রী অর্থের বিনিময়ে সংসদে ঝড় তোলেন এবং নিজেকে অনেক চালাক মনে করেন। ধূর্ত এই মহিলার রয়েছে ভয়ঙ্কর রকমের দেশবিরোধিতা। যতটুকু সম্ভব সংক্ষেপে এর আমলনামা তুলে ধরার চেষ্টা করব, কারণ এর ইতিহাস শুরু করলে শেষ করা মুশকিল হয়ে দাঁড়ায়। জন্ম ভারতে হলেও পশ্চিমা কালচারে বেড়ে ওঠা এই মহিলার নৈতিক ও সামাজিক জীবন বলতে কিছু ছিল না। বিয়েও করেছিলেন বিদেশি এক লোককে, কিন্তু সংসার টেকেনি। সব উচ্ছৃঙ্খলতা শেষে তিনি যুক্ত হন ভারতের রাজনীতিতে, তাও প্রথম কংগ্রেসে। সেখানে জুত করতে না পেরে সুযোগ বুঝে তৃণমূলে আসেন। গলাবাজি আর গ্ল্যামারাসকে কাজে লাগিয়ে খুব সহজেই তৃণমূলের নেতাদের সন্তুষ্ট করে ফেলেন। উচ্ছৃঙ্খল হিন্দু ধর্ম বিরোধী এই নারী কখনোই নিজের স্বার্থের বাইরে একটি গলাবাজিও করে না। তিনি যে আসন থেকে জয়ী হয়ে দিল্লি যান সংসদে, সেখানকার মানুষের চাওয়া পাওয়ার কথা তুলে না ধরে গলাবাজি করেন তার স্বার্থের টাকা উপার্জনের ব্যবসা নিয়ে। এর জন্য তিনি একবার বহিষ্কৃতও হয়েছিলেন। কৃষ্ণনগরবাসী তাকে ভোট দিয়ে দিল্লি পাঠান তাদের প্রতিনিধি করে। তিনি হয়ে যান শশী থারুর প্রতিনিধি। মেতে ওঠেন শশী থারুর সাথে ঘরোয়া কিটি পার্টি আর উন্মত্ত লীলায়। দামি গাড়িতে চড়ে, দামি সানগ্লাস, পোশাক আশাক পরে জীবনযাপন করাই যখন মুখ্য উদ্দেশ্য হয়ে দাঁড়ায়, তখন গরিবের প্রতিনিধি কে হতে চায়? বাংলার বিখ্যাত 5 বেহায়া নেত্রীর মধ্যে কাকে বাদ দিয়ে কাকে রাখবো, এটা নিয়ে চিন্তাভাবনা করতেই আমার 10 দিন লেগে গিয়েছিল। শেষে 5 নম্বরে রাখতে চেয়েছিলাম নুসরাত জাহানকে, তবে নুসরাত এবং মিমি এমপি হয়ে জনগণকে বাস দিয়ে যা দরকার কামিয়ে আপাতত রাজনীতি থেকে দূরে রয়েছে। তাই 5 নম্বরে রাখছি বর্তমান এমপি ধোয়া শিল্প নেত্রী রচনা ব্যানার্জিকে। আমি যখন এলাম তখন তো দেখলাম অনেক কারখানা হয়েছে। চিমনি থেকে শুধু ধোঁয়া। अबे साले कभी एक काम कर 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग के वजह ধোঁয়ায় ধোঁয়া, অন্ধকার, রাস্তাঘাট। কারখানা হয়েছে তাহলে কি করে বলছেন যে কারখানা হয়নি? চিমনি থেকে শুধু ধোঁয়ায় ধোঁয়া, অন্ধকার, রাস্তাঘাট। একই বিষয় বারবার বলতেও খারাপ লাগে যে নিজের ফেস কাজে লাগিয়ে এরা 2 দিন রাজনীতিতে আসে, এমপি এমএলএ হয়ে যায়, আর বাঙালি জনগণ শুধু বাসি খেয়ে যায়। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওতে যে 5 জন বিশ্ববেহায়া নেত্রীর পরিচয় তুলে ধরলাম, তাদের সম্পর্কে আপনার কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকন অন করে রাখুন পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন পেতে। ধন্যবাদ সবাইকে।